প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমরা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইতে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই নিজ নিজ বই খোলো। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়া আছে হচ্ছে যে বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থা পড়তে গিয়ে এই পদার্থ সম্পর্কে আমরা অনেক পূর্বে ক্লাস থেকে পড়ে আসছি, ছোটোকাল থেকে পড়ে আসছি। পদার্থ কী জিনিস, পদার্থ কয়েকটি অবস্থা আমরা ওই নবম দশম শ্রেণীর বইতে আরেকটু বেশি পড়বো। সেটা হচ্ছে যে কণার গতিতত্ত্ব, কণাতে কী ঘটনা ঘটে, তাদের সাথে সম্পর্ক, ঘনত্বের সাথে সম্পর্ক, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তা আসো আমরা প্রথমে তাহলে পদার্থের অবস্থা চ্যাপ্টার পদার্থ কী জিনিস সেটা আমরা আগে আমরা ছোটোকাল থেকে শিখে আসছি। পদার্থ মানে কি? যে বস্তুর ভর আছে, ওজন আছে, আয়তন আছে এবং জায়গা দখল করে এবং কী করে বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে আমরা কি বলি? পদার্থ। ছোটোকাল থেকেই শিখে আসছি। এখানে পদার্থের সম্পর্কে মুখ্য বিষয় নয়, বিষয় হচ্ছে আমাদের অন্য যে বৈশিষ্ট্যটা সেটা। তো পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? আমি স্বাভাবিকভাবে জানি সচরাচর পৃথিবীতে পদার্থ তিনটি অবস্থায় আছে। একটা হচ্ছে কি পদার্থের অবস্থা কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। এই সম্পর্কে আমরা আগেও শিখেছি, তারপরে তোমাদের বইতে সুন্দর আলোচনা আছে, আমরা পড়বে। তারপরে বলি কঠিন অবস্থা কি? কঠিন অবস্থা বলতে বলেছে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে, ঠিক আছে? সেই পদার্থকে আমরা বলি হচ্ছে কঠিন অবস্থা। তারপরে তরল অবস্থা। এই তরল অবস্থা কি আছে? নির্দিষ্ট আকার নাই, একটা আয়তন আছে এবং কি আছে? জায়গা দখল করে, তাকে আমরা বলবো হচ্ছে তরল পদার্থ। নির্দিষ্ট আকার আকৃতি না, যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, সেটাকে আমরা বলবো তরল পদার্থ। যেমন কঠিন পদার্থ বলতে আমরা যেগুলো সচরাচর দেখি আমাদের বই, খাতা, কলম, এগুলা লবণে কিন্তু তরল অবস্থাও করা যায়। তরল অবস্থা দেখে জিনিস, তরল অবস্থা সাধারণত আমরা কি চিনি? দুধ, পানি, তারপর কি যেগুলো আমরা সচরাচর তরল অবস্থা, যে কোনো কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, অ্যাসিড জাতীয় পদার্থ আমরা তরল অবস্থা পেয়ে থাকি। তারপরের অবস্থা কি জিনিস? আমাদের একটা অবস্থা হচ্ছে বায়ু অবস্থা। কোনগুলো? গ্যাসীয় অবস্থা। সাধারণত পানির তিনটি অবস্থার মধ্যে কঠিন অবস্থা হতে পারে বরফ, দ্বিতীয় অবস্থা পানি, তৃতীয় অবস্থা কি জলীয় বাষ্প হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থা বা বায়ু। এছাড়া আমরা বিভিন্ন গ্যাস পেতে পারি, মিথেন গ্যাস, ঠিক আছে? এগুলো আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস, বায়ু পাওয়া যায়। এগুলো আমাদের পদার্থ প্রকার। এবার পদার্থের কণার গতিতত্ত্ব শিখি। এটা আমরা শেষ করলাম, শিখলাম। তোমরা বই থেকে সম্পর্কে আরেকটু পড়বে, আগে পড়েছ। এবার আমাদের নতুন বিষয় হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব, তাহলে কণা কি জিনিস? তাহলে আমরা জানি যে কোনো পদার্থের ক্ষুদ্র কণিকা দ্বারা তৈরি, সেটা কঠিন হোক, তরল হোক আর গ্যাসীয় হোক, যে কোনো পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো এখানে আমাদের দুটি সংজ্ঞা শিখতে হবে। সেটা হচ্ছে কি জিনিস? কণাতে দুটো শক্তি থাকে। শক্তি কি জিনিস? একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, ঠিক আছে? এবার ধরো আমি একটা পদার্থ নিলাম, যদি আমি এইভাবে একটু চিন্তা করি, একটু গ্যাসীয় পদার্থের কথা যদি চিন্তা করি, তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? কণাগুলো কি করে? একে অপরের থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়? কণাগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। তরল অবস্থায় কি হয়? কণাগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে, কিন্তু আকর্ষণ শক্তি, তাদের মধ্যে তার আকর্ষণ শক্তিটা অনেক কম থাকে। তাহলে ধরো আমি একটা গ্যাসীয় অবস্থান নিয়েছি পদার্থের, এর মধ্যে যে কণাগুলো আছে, এই পদার্থের কণাগুলো আমরা চিন্তা করছি। যদি আমরা বাস্তবে এরকম কণা দেখতে পাই না, দেখতে পাই? অবশ্যই না। এই কণাগুলো একে অপরের মধ্যে যে আকর্ষণ কাজ করে, এই কণাগুলো একে অপরের মধ্যে যে আকর্ষণ কাজ করে, এই আকর্ষণ শক্তিটাকে আমরা বলবো আন্তঃকণা আকর্ষণ। মনে থাকবে, যে কোনো পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে, সেই বলটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। এটা গেল। তারপর আমি আরেকটা সংজ্ঞা আমাদের প্রয়োজন হবে, আন্তঃআণবিক দূরত্ব। এটা কি জিনিস? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চিন্তা করা যায়, কঠিন পদার্থের ক্ষেত্রে সব পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব আছে, সেটা হচ্ছে কঠিন পদার্থের কম, তরলের আরেকটু বেশি, গ্যাসীয় পদার্থের সবচেয়ে বেশি। এই একটা কণা থেকে আরেকটা কণার যে দূরত্ব, একটা
একটা কণা থেকে আরেকটা কণার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলবো আন্তঃআণবিক দূরত্ব। সহজ জিনিস। একটা কণা থেকে আরেকটা যে পদার্থ যে কণাগুলো দ্বারা গঠিত, সেই কণাগুলোর মধ্যের যে দূরত্ব তাকে আমরা বলবো আন্তঃআণবিক দূরত্ব। তাহলে আমরা কি শিখলাম? আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি এটা শিখলাম, আন্তঃআণবিক দূরত্ব এটা শিখলাম। এবার গতিশক্তি কি জিনিস? এই যে কণাগুলো, এই কণাগুলো তাপের সাথে একটা শক্তি সম্পর্ক আছে। যেমন যে কোনো পদার্থকে তুমি যদি তাপ দাও, সেই তাপটা কি করবে? এই কণাগুলো বা পদার্থ আগে তাপ গ্রহণ করে, পদার্থ তাপ গ্রহণ করে, তার মানে এই পদার্থের কণাগুলো তাপ শক্তি শোষণ করে সে গতিপ্রাপ্ত হয়। সে কি হয়? গতিপ্রাপ্ত হয়। এই শক্তিটাকে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। মানে গতির কারণে যে শক্তি, সাথে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। কণার গতিশক্তি কেন বলবো? কারণ এই পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এই কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে যে শক্তি অর্জন করবে তাকে আমরা বলবো কণার গতিশক্তি। এখানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আন্তঃআণবিক শক্তির সাথে গতিশক্তি সবসময় কি করবে? যেমন আন্তঃআণবিক শক্তি বলতে আমরা কি বলেছি? একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে। আকর্ষণ করার মানে হচ্ছে একে অপরকে কাছে আসার চেষ্টা। কিন্তু গতিশক্তি আবার কি করছে? যখনই আমি তাপ দিচ্ছি বা প্রকৃতি থেকে যখন তাপ পাচ্ছে, তখন সে কণাগুলো কি হচ্ছে? গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। গতিশক্তির কাজ হচ্ছে কি? কণাগুলো একে অপর থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। তার মানে তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে। তার মানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি পরস্পরকে কাছে টানে, আর কণার গতিশক্তি কি করছে? পরস্পরকে দূরে সরে। এই হচ্ছে আমার এই দুইটা অবস্থার কারণে পদার্থ তিনটা অবস্থা বিরাজ করে। যেমন আমরা প্রথমে বলেছি কঠিন পদার্থ। কঠিন পদার্থের তার মানে কি? আন্তঃআণবিক শক্তিটা অনেক বেশি আর গতিশক্তিটা কম। এবার তুমি কঠিন পদার্থকে যদি তাপ দাও, তাহলে কি হবে? আস্তে আস্তে গতিশক্তিটা বৃদ্ধি পাবে। যেমন এক টুকরো বরফকে নিয়ে তুমি যদি তাপ দাও, তাহলে কি হবে? বরফটা গলে কি হবে? তরল হবে। তার মানে কি? কঠিন অবস্থায় যে কণাগুলো একে অপরের সাথে সংযুক্ত ছিল, তাপ শক্তি গ্রহণ করার পর কণাগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হয়ে কি করবে? তরল পদার্থ তৈরি করবে। ঠিক তরল পদার্থকে তুমি যদি আরো তাপ দাও, তাহলে পানির কণাগুলো কি করবে? আরো তাপ শক্তি শোষণ করবে। শোষণ করার পরে তাদের আন্তঃআণবিক শক্তি কি একে অপর থেকে বিচ্ছিন্ন হবে, হয়ে পানিটাই কি হবে? জলীয় বাষ্প আকারে উপর দিকে উড়ে চলে যাবে। যেমন আমরা বাড়িতে যখন পানি ফুটাই, তখন স্বাভাবিকভাবে পানি কিন্তু ফুটতে ফুটতে এক সময় পাতিলে আর থাকে না, উড়ে চলে যায়। তার মানে যায় কোথায়? তাদের মধ্যে কাছে আকর্ষণ শক্তিটা ছিল, সেই আকর্ষণ শক্তিটা ভেদ করে শক্তির কারণে তারা কি হয়? পদার্থ উপরে চলে যায় বা বাষ্পীভূত হয়ে যায়। এ হচ্ছে আমার আন্তঃকণা শক্তি আর হচ্ছে কণার গতিশক্তি। এবার এই দুই শক্তি দিয়ে যেটা আমরা ব্যাখ্যা করব, দুটো শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি আর কণার গতিশক্তি, এই দুইটা দিয়ে পদার্থের যে অবস্থা ব্যাখ্যা করবো। পদার্থ কি? পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করবো। সেই তত্ত্বকে আমরা বলবো হচ্ছে কণার গতিতত্ত্ব। তোমাদের বইতে দেখো সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, দেখো তোমাদের বইতে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকে আমরা বলবো কণার গতিতত্ত্ব। করা যাবে? আন্তঃকণা আকর্ষণ শক্তি আর কণার গতিশক্তি, এই দুইটা শক্তি দিয়ে পদার্থের যে তিনটা অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করবো, সেই তত্ত্বকে আমরা বলতে হচ্ছে কণার গতিতত্ত্ব। ওকে, তাহলে আমরা কণার গতিতত্ত্ব দিলাম। এইবার কণার গতিতত্ত্বে তোমাদের আমি একটা কাজ দিব, সেই পড়ার শেষে তোমাদেরকে কাজ দেব। গতিতত্ত্বের স্বীকার্য অংশ, স্বীকার্য সমূহ তোমরা নিজের আগে চেষ্টা করবে, তারপরে আমি না পারলে পরে আমি আবার পরে লিখে দেব। এখন তার পরের বিষয় আছে তোমাদের বইতে, দেখো আছে কি? ব্যাপন। ইংরেজি কি বলছে? ডিফিউশন। এই ব্যাপনটা কি জিনিস? এবার দেখো, ব্যাপন বলছে হচ্ছে কঠিন কোনো মাধ্যমে, ঠিক আছে? সেটা মাধ্যম কি হতে পারে? তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। কঠিন মাধ্যমে হবে কি ব্যাপন? কঠিন মাধ্যম থেকে কঠিন মাধ্যমে হবে না। বলছে যে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের, আবার বলি, কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে বিস্তৃত ভাবে, স্বতঃস্ফূর্ত মানে আপনা আপনি হবে, আমি কিছু
শক্তি প্রয়োগ করবো না, কিন্তু সে আপনাপনিভাবেই কী হবে, বিস্তৃত হবে। এই প্রক্রিয়াকে আমরা বলবো ব্যাপন প্রক্রিয়া। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, তোমার রুমের যে কোনো জায়গায় একটু যদি পারফিউম রেখে দাও, একটু পরে দেখবে যে তোমার সম্পূর্ণ রুমটাই সুন্দর গন্ধ রেখেছে। তার মানে এখানে তুমি যদি ফ্যানের বাতাস নাও দাও, আপনা আপনি সে ছড়ায় যাবে। এখানে মাধ্যম কি? মাধ্যম হচ্ছে তোমার বাতাস, বায়ু। আর কোন পদার্থ তোমার ছড়ালো? যে পারফিউমটা রেখে দিলে সেটা একটা তরল ছিল, সেই তরলটা আপনা আপনি রুমের মধ্যে ছড়ে যাবে। ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে বিস্তৃত হবে। এই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। তোমরা বই দেখো, আমাদের বইতে সুন্দরভাবে আছে। ব্যাপনের ক্ষেত্রে এখানে ঘটনা কি আছে? এখানে একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, ব্যাপনে সবসময় হবে কি, উচ্চ ঘনত্ব থেকে বা বেশি ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়ায়। এই ব্যাপনে তোমাদের বইতে দেখো দুইটা পরীক্ষা দেওয়া আছে। ঠিক আছে, একটা ব্যাপন হার আছে আর দুইটা ব্যাপন হার সম্পর্কিত। প্রথম পরীক্ষা দেখো দেওয়া আছে, আমরা একটা টেস্ট টিউবে নিয়ে এই টেস্ট টিউবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কেমন রং? গোলাপি বর্ণের, বেগুনি বর্ণেরও পাওয়া যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বেগুনি বর্ণই ধারণ করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই বেগুনি রঙের পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা টেস্ট টিউবে নেওয়ার পরে কিছু পরিমাণ পানি যোগ করার পরে রেখে দাও। ঠিক আছে, রেখে দেওয়ার পর দেখবে যে কিছুক্ষণ পরে সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সম্পূর্ণ পানিতে দ্রবীভূত হয়ে সম্পূর্ণ পানিটাই বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণ রং ধারণ করবে। ঠিক আছে, এখানে আমরা কিচ্ছু করবো না, এখানে নাড়ানি, চামচ দিয়ে নাড়ানি অথবা কিছু দিয়ে নাড়াবো, তারপরেও এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা পানির সাথে মিশে যায়। ঠিক একই রকমভাবে যদি আমি আরেকটা পরীক্ষা করি, একটা পাত্রে আমি পানি নিলাম, পানি নিয়ে একে আমি কয়েক ফোঁটা তরল নীল দ্রবণ, যদি আমি কয়েক ফোঁটা ফেলে দিই, তাহলে দেখবে সেখানেও আমি কোনো নাড়ানি দিব না, সেখানেও দেখবে কিছুক্ষণ পরে সম্পূর্ণ পানিটা নীল রং ধারণ করবে। এবং যদি বলে স্যার এটাও তো ব্যাপন, এটাও ব্যাপন, হ্যাঁ অবশ্যই। এখানে দেখো আমি মাধ্যম হচ্ছে আমার কি জিনিস? পানি, তরল। এখানেও মাধ্যম হচ্ছে তরল, কিন্তু আমি যে বস্তুটা দ্রবীত করেছি, এখানে নিয়েছিলাম ধর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাটা পাওয়া যায়। ঠিক আছে, তার মানে এটা কঠিন পদার্থ। আর এখানে আমি লিকুইড নীল নিয়েছিলাম। ঠিক আছে, লিকুইড নীল আমি ড্রপে যুক্ত করেছি, কয়েক ফোঁটা দিয়েছি। এই দুটো পরীক্ষা থেকে একটা জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে দেখবে যে এখানে ব্যাপন হতে যে সময় লাগবে, এখানে ব্যাপন হতে তার চাইতে কম সময় লাগবে। ঠিক আছে, ওকে। আমি প্রথম পরীক্ষাতে ব্যাপনটা সম্পূর্ণ হতে যে সময় লাগবে, দ্বিতীয় পরীক্ষায় ব্যাপন সম্পূর্ণ হতে তার চাইতে কম সময় লাগবে। এর থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, দেখো দুটারই মাধ্যম কিন্তু তরল, কিন্তু এটা যেহেতু কঠিন পদার্থ আর এটা যেহেতু তরল পদার্থ যোগ করেছি, তার মানে এখান থেকে আমি একটা সিদ্ধান্ত আসতে পারি যে কঠিন পদার্থের ব্যাপনের সময় লাগে বেশি আর তরল পদার্থের ব্যাপন সময় লাগে কম। ঠিক একই রকম ভাবে যদি আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে গ্যাসীয় পদার্থের ব্যাপন সময় আরো কম লাগে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ব্যাপনের সাথে আমার মাধ্যমের একটা সম্পর্ক আছে, যে পদার্থটা ব্যাপন ঘটবে তার একটা সম্পর্ক আছে, আবার আরেকটা সম্পর্ক আছে তাপমাত্রা। যেমন প্রথম পরীক্ষাতে আমি এখানে যদি আমি স্বাভাবিক নর্মাল পানি নিয়ে যদি ব্যাপনটা করি, যে পরিমাণ সময় লাগবে, এবার এখানে যদি তুমি পানিটা গরম নাও, তাপমাত্রা যদি বাড়িয়ে দাও পানির তাপমাত্রা, তাহলে দেখবে যে সময়টা আরো কম লাগছে। ঠিক এখানেও আমি যে তরলটা নিয়েছি, নীল নিয়েছিলাম, লিকুইড নীল নিয়েছিলাম, কিন্তু পানিটা নিয়েছিলাম নর্মাল। এক্ষেত্রেও যদি আমি পানিটা গরম নিই, তাহলে দেখবে যে আগের চাইতে সময় অনেক কম লাগছে। আমি এখান থেকে আমি আরেকটা সিদ্ধান্ত আসতে পারি। কি সিদ্ধান্ত? তাপমাত্রার সাথে ব্যাপনের সম্পর্ক আছে। তাপমাত্রা যত বেশি হবে ব্যাপনের সময় তত কম হবে, তার মানে ব্যাপন হারটা বেশি হবে। ব্যাপন হার, আরেকটা কথা আমি বললাম হচ্ছে ব্যাপন হার বলেছি। দেখো ব্যাপন হার বলে আমি একটা
ব্যাপন হার মানে কি, সকল পদার্থের ব্যাপনের জন্য সমান সময় লাগে না, এক এক পদার্থের এক এক রকম লাগে। সেটা আবার নির্ভর করবে কি সে পদার্থের উপর। কঠিন পদার্থের ব্যাপন হার কম হবে, তরলের বেশি হবে, গ্যাসীয় পদার্থের আরো বেশি হবে। তাপমাত্রা যত বেশি হবে ব্যাপন হার তত বেশি হবে, তাপমাত্রা কম হলে ব্যাপন হার তত কম। ঠিক আছে, এটা গেল আমাদের ব্যাপন হার। এবার তোমাদের বইতে ব্যাপন হারের আরেকটা পরীক্ষা দেওয়া আছে। এই দুইটা পরীক্ষা ক্লিয়ার, তোমরা বই দেখবে, পড়বে সুন্দর করে। তাহলে এই সিদ্ধান্তগুলো আমরা আসলাম। তারপরে পদার্থ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তারও ব্যাপন আবার কম বেশি হবে। ব্যাপন হার মানে ব্যাপনের সময়টা কম বেশি হবে। কেমন? তোমাদের বইতে দেখো আরেকটা পরীক্ষা আছে। কেমন? একটা লম্বা কাঁচনল নিলাম। কাঁচনল নিয়ে এই পাশে এক পাশে কি করলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত করলাম, মানে ভেজালাম, একটু তুলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভেজালাম। আর এই পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে একটু তুলা ভিজে নিলাম। নিয়ে এই কাঁচনলের দুই পাশে তুমি যদি বন্ধ করে দিই তাহলে কি হবে? এক্ষেত্রে দেখো এই পাশে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই পাশে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি ঘটনা ঘটবে? এই পাশে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এই পাশে থেকে কি আসবে? অ্যামোনিয়া গ্যাস আসবে। ঠিক আছে, এই পাশে থেকে আসবে অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, কোন দিক দিয়ে আসবে? এই কাঁচনলের ভেতর দিয়ে আসবে, বাইরে দিয়ে তো আর আসবে না। বাইরে দিয়ে আসলে তো সংযোগ হলো না। ঠিক আছে, আর রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার প্রথম শর্ত হচ্ছে সংযোগ হতে হবে। সংযোগ না হলে কি হবে? এদিক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস আসবে, এদিক থেকে অ্যামোনিয়া গ্যাস আসবে, এসে কোনো একটা জায়গায়, দেখো মাঝ বরাবর বলতে এই জায়গায়, মাঝ বরাবর না হয়ে এদিকে এসে কি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া কি করবে? সাদা ধোঁয়া তৈরি করবে। এই জায়গাটা একটা সাদা ধোঁয়া দেখতে পাবে। এখন এখানে কথা হচ্ছে যে যেহেতু দুইটা তরল পদার্থ দুই দিকে আছে, মাঝামাঝি কোনো একটা জায়গায় ধোঁয়াটা তৈরি হওয়ার কথা, কিন্তু না হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে এদিকে একটু দেখো সরে এসে ধোঁয়াটা তৈরি হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত দূর যাবে আর অ্যামোনিয়া গ্যাস কত দূর আসবে। এই দুইজনের আসার দূরত্ব সমান। কেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া গ্যাসের মধ্যে আমরা যদি আণবিক ভর চিন্তা করি, HCl এর ভর কত? হাইড্রোজেন 1 যোগ হচ্ছে 35.5, তার মানে কত হচ্ছে? এটা পারমাণবিক ভর আমাদের জানতে হবে। কত হলো? 36.5। ঠিক অ্যামোনিয়ার কত? NH3। অ্যামোনিয়া নাইট্রোজেন হচ্ছে 14 যোগ হচ্ছে হাইড্রোজেন 1 গুণন হচ্ছে 3, 14 যোগ 3 সমান হচ্ছে 17। এর আণবিক ভর হচ্ছে 36.5 আর এর আণবিক ভর হচ্ছে 17। যেহেতু তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি আর অ্যামোনিয়ার আণবিক ভর কম, স্বাভাবিকভাবে এই কাঁচনল দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড অল্প দূরত্ব যাবে, অ্যামোনিয়া বেশি পরিমাণ দূরত্ব আসবে। যে কারণে এই মাঝামাঝি তোমার ধোঁয়া তৈরি না হয়ে বাম দিকে সরে গেছে। এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত আসতে পারি। দেখো, তার মানে এটারও ব্যাপন হয়েছে, এটারও ব্যাপন হয়েছে, কিন্তু দুইজনের ব্যাপন হার সমান। কেন? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর বেশি হওয়ার কারণে তার ব্যাপন কম হয়েছে, আর অ্যামোনিয়ার ভর কম হওয়ার কারণে সে বেশি দূরত্ব অতিক্রম করেছে, তার মানে তার ব্যাপন হারটা বেশি। এখান থেকে আমরা ব্যাপন হার সম্পর্কিত গ্রাহনের সূত্র আছে, গাণিতিক সূত্র আছে, সেটা আমি সামনের দিন আলোচনা করবো। তোমাদের বইতে যদিও গ্রাহনের সূত্র নাই, ইন্টারমিডিয়েট গিয়ে পাবে, এখন ওটা না শিখলে হবে, করতে আসবে না, এটা আসবে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? ব্যাপন কাকে বলে, ব্যাপনের কি কি তোমার ফ্যাক্টর কাজ করছে ব্যাপনের ক্ষেত্রে সেটা শিখলাম, ব্যাপন হার শিখলাম। আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে নিঃসরণ। ব্যাপন আর নিঃসরণ কাছাকাছি জিনিস, কিন্তু একটু তফাৎ হচ্ছে। ব্যাপন হয়েছিল কিভাবে? ব্যাপন হয়েছিল উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো পদার্থের কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত বিচ্ছুরণ হয়েছে। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে
মিশে গেছে, এটাকে আমরা বলেছিলাম ব্যাপন। আর নিঃসরণ হচ্ছে যদি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে কোনো পদার্থের যদি কি হয় স্বতঃস্ফূর্তভাবে যদি বের হয়ে আসে। ঠিক আছে, তোমাদের বইতে দেখো সুন্দর করে লেখা আছে। আচ্ছা, সহজ উদাহরণ হচ্ছে ধরো আমরা যে বডি স্প্রে ব্যবহার করি, বডি স্প্রের ভেতরে দেখো কি থাকে, ঘনত্ব চাপ দিয়ে লিকুইড পদার্থটাকে বা গ্যাসীয় পদার্থটাকে ওর ভেতর সংকুচিত করে রাখা হয়। যখন তুমি চাপ দাও তখন কি হয়, একটু ছিদ্র পথ পায়, ছিদ্র পথ দিয়ে সে কি হয় গ্যাসটা বের হয়ে আসে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে নিঃসরণ। ঠিক আমরা নিঃসরণের আরও উদাহরণ দেখতে পাই, আমরা বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, ঝাঁকালে দেখবে মনে হচ্ছে তরল, ওর ভেতরে পানি আছে, কিন্তু সিলিন্ডারটা যখনই তুমি সিলিন্ডারের মুখ খুলবে তখন দেখবে যে ওখান থেকে গ্যাস বের হচ্ছে, শব্দ হয়, গ্যাস বের হয়। তার মানে গ্যাসীয় পদার্থটাকে ওর ভেতর সংকুচিত করে, অধিক চাপে সংকুচিত করে রাখা হয়েছে। যখনই সে সুযোগ পাবে অল্প নিম্ন চাপের স্থানে আসা, তখন সে বের হয়ে আসবে। এই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে নিঃসরণ। তাহলে ব্যাপন নিঃসরণ শিখলাম। তোমাদের বইতে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, বেলুন খুলে একটা পরীক্ষা দেওয়া আছে। তারপর সিএনজি গ্যাস আমরা যেটা ব্যবহার করি, সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, সিলিন্ডার গ্যাসের ভিতরে কি থাকে, প্রোপেন ও বিউটেন গ্যাস সংকুচিত করা থাকে। হ্যাঁ, এবার তাহলে বডি স্প্রে ক্ষেত্রে কি হয়, বডি স্প্রে ক্ষেত্রে প্রথমে যেটা হয়, তুমি যখন চাপ দাও তখন হয় নিঃসরণ, কিন্তু বের হয়ে আসার পরে আবার কিন্তু ব্যাপন হয়। তুমি ছেড়ে দিবে, তারপরে দেখবে আপনা আপনিভাবেই চারদিকে ছড়িয়ে যাচ্ছে বডি স্প্রে সুগন্ধিটা, তার মানে পরে ব্যাপন হয়। এবার আমি ছোট্ট একটা কাজ দিব তোমাদেরকে। এখানে যে কাজটা হচ্ছে যে তোমরা বাসায় এইটা চেষ্টা করবে। সেটা 1 নম্বর কাজ হচ্ছে ব্যাপন ও নিঃসরণের পার্থক্য, এই পার্থক্য লিখবে, এটা লিখবে। আর একটা কাজ দিব 2 নাম্বার, সেটা হচ্ছে গতিতত্ত্বের স্বীকার্য, কণার যে গতিতত্ত্ব আমরা করলাম, সেই কণার গতিতত্ত্বের স্বীকার্য সময় গতিতত্ত্বের স্বীকার্য, এই 2টা কাজ তোমরা বাসায় করবে। ঠিক আছে, যতদূর পারো তুমি নিজের চেষ্টা করে দেখবে হচ্ছে পারছো। তাহলে আজকের মতো এটুকু শেষ করি। এরপরে তোমাদের বইতে আরো পড়া আছে, গলন আছে, গলন স্ফোটন পরীক্ষা আছে, আমি আগামী দিনে পাঠন গ্রাফ আছে, আর কিছু ছোট প্রশ্ন আছে, এগুলো আমি সামনের দিন আলোচনা করবো। আজকের মতো এখানেই। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।